আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ইন মাই চ্যানেল। আজকে আমরা এই গল্পটি আবার নতুন করে শুরু করছি। যেগুলা মনে করেন অনেকেই পর্বগুলা ছাইড়া দিছে, ওইগুলা আমরা আর দিব না। আমরা যে পর্বগুলা যারা ছাড়ে নাই সেইখান থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত দেওয়ার চেষ্টা করব। প্রতিদিন 2-3টা করে পার্ট দেব এই গল্পের। যদি এই গল্পে ভালো রেসপন্স পাই তাহলে আরও বেশি করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে আমাদেরকে 1500 সাবস্ক্রাইবার পূরণে সহযোগিতা করার জন্য, এবং এই গল্পে বেশি বেশি সাপোর্ট দেখান, তাহলে আমরা বেশি চালু করে এই গল্পটা শেষ দিয়ে দিব। আসবো তিহান তিহান ভাই। তিহান ল্যাপটপে থেকে পলক সরিয়ে বলে, হ্যাঁ ভেতরে আয়। তিহান ভাই আপনার কফি। হুম রাখো এটা এখানে। কেয়া চলে যাবে সেই মুহূর্তে তিহান শীতলক নটে বলে দাঁড়া। কেয়া পা দুটো থামিয়ে ফেলে তিহানের দিকে আবার মুখ ফিরে তাকায়। তারপর নিচু কণ্ঠে বলে, কিছু বলবেন তিহান ভাই? হুম। তিহান বিছানা থেকে উঠে এসে কেয়ার সামনে দাঁড়ায়। কেয়াকে এক পলক ভালো করে পর হ্রস্ব উকার্ক করে তিহান দুপ হাতে বসিয়ে দেয় সোফায়। তারপর নিজে হাঁটু গেড়ে বসে পড়ে কেয়ার উদ্দেশ্য বলে, তোর কি মন খারাপ মায়াপরি? কেয়া নিচু কণ্ঠে উত্তর দেয় না। তাহলে সবসময় মনমরা আর চুপচাপ হয়ে থাকিস কেন? কি হয়েছে তোর? তুই কি কোনো কারণে আমার উপর রেগে আছিস? কেয়া ফের না শব্দে মাথা নাড়ায়। তিহান কেয়ার পানে একক দৃষ্টিতে তাকিয়ে কিছুক্ষণ আবার জিজ্ঞেস করে, তোর শরীর ঠিক আছে কেয়া? জি, গুড। কাল সকালে রেডি হয়ে থাকিস, তোকে নিয়ে ঘুরতে বের হব। কেয়া হ্যাঁ না কিছুই বলে না। তিহান নিজের হাতোদয় দ্বারা কেয়ার গালে আলতো হাত ছুঁয়ে দিয়ে কেয়ার ঠোঁটে হালকা বৃদ্ধা আঙ্গুল ছুঁয়ে বলে, তুই কি পুরনো কিছু নিয়ে মন খারাপ করে আছিস আমার উপর? কেয়া এইবার মাথাটা হালকা উপরে তুলে তিহানের পানে তাকায়। কেয়ার চোখ দুটো জলজল, মুখে কোনো শব্দ নেই। এইভাবে চুপ করে থাকিস না মায়াপরি, আমার যে ভীষণ অস্বস্তিকর লাগে। মনটা বড় অস্থির লাগে। আমার কোনো কারণে কি তোর মন খারাপ? তাহলে তুই বলতে পারিস। কেয়া এইবার উঠে দাঁড়ায়। তারপর তিহানের দিকে মুখ ঘুরে পিছু হয়ে দাঁড়ায়। তিহান উঠে কেয়ার হাত ধরে আবার নিজের দিকে ঘুরিয়ে নেয় কেয়াকে। বলো না মায়াপরি, কি হয়েছে? কর। আমি কিন্তু বুঝতে পারি তোকে। আমি যেই দিন থেকে দেশে ফিরেছি সেই দিন থেকে তুই চুপচাপ, তাও কম কথাবার্তা বলিস। তোর এই চুপ থাকাটাকে কি আমি ধরে নিব আমার কোনো কারণে তোর মন খারাপ? হঠাৎ করে দরজায় কড়া নাড়। আর ফারজানা বেগম। ফারজানা বেগমকে দেখে কেয়া একটু দূরে সরে দাঁড়ায় তিহানের থেকে। কি রে মা, তুই এখানে? হ্যাঁ বড়োয়া, আম্মু। আসলে আম্মু, আমি কেয়াকে কফি দিতে বলেছিলাম তাই। কিন্তু তুমি এইভাবে হঠাৎ এলে। কিছু কি হয়েছে? না রে বাবা, তেমন কিছু হয়নি। আসলে তুই আসার পর থেকে তো বাবা, চাচা, দাদুর সাথে ব্যবসার কাজে বেশিরভাগ সময় কাটিয়েছিস। তারপর আবার গ্রামেও গেলাম, আবার এক ঘটনার কারণে ফিরেও আসতে হলো। তার মাঝে তো তোর সাথে একটু সময় কাটাবো সেই সুযোগটুকুও পাইনি। আজ ঘুম আসছিল না, তুই তো অনেক রাত জেগে থাকিস, তাই আসলাম তোর সাথে কিছু কথা বলতে। হ্যাঁ আম্মু বলো না। আমি আসি বড় আম্মু। তুই কোথায় যাচ্ছিস কেয়া? তুইও বসা মাদের সাথে। না বড় আম্মু, তোমরা কথা বলো, আমি আসছি বলে কেয়া হাঁটা ধরে নিজের রুমের উদ্দেশ্য। এমন সময় তিহান পিছন থেকে বলে, কাল কিন্তু রেডি হয়ে থাকিস। তিহানের এই কথাটা শুনে ফারজানা বেগম ছেলেকে জিজ্ঞেস করে, কেন বাবা, কোথায় যাবি তোরা? আসলে আম্মু, গ্রাম থেকে তাড়াতাড়ি ফিরেছি, তোকে আর মনটা খুব খারাপ, তাই কাল ভাবছি একবার ওকে নিয়ে বেরোবো। ও আচ্ছা, তা ভালো করেছিস বাবা। তুমি বসো না আম্মু। ফারজানা বেগম মুখে দুহাসি নিয়ে তিহানের বিছানায় বসে। তিহানও মায়ের পাশে বসে জিজ্ঞেস করে, হ্যাঁ আম্মু বলো, তুমি কি বলতে চেয়েছিলেন? না থাক বাবা, তুই ঘুমা, আজকে অনেক বড় জার্নি হয়েছে। না আম্মু বলো, আমি ঘুমোতে ঘুমোতে দেরি আছে বলে তিহান ফারজানা বেগমের উলুতে মাথা রাখে। ফারজানা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কত বছর পর তুই আমার কোলে মাথা রাখলি। সেই ছোটবেলায় রোজ তোর মাথায় হাত বুলিয়ে দিতাম, নয়তো তুই ঘুমাতি কি না। একক উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ আম্মু, তোমার কোল ছাড়া আমার একদমই ঘুম আসতো না। তাহলে 10টা বছর বাহিরে ছিলি কেন? জানিস আমার কতটা কষ্ট হয়েছে। তোর চিন্তায় একটা রাতও আমার ঘুম হয়নি। তোর বাবা তো রেগে ছিল, শুধু তোর দাদু ছিল বলে সবসা মলিয়েছে, নয়তো কি যে হতো। একটা বারো কি বাবা, তোর আমাদের কথা মনে পড়েনি? তোর বাবাও কত কষ্ট পেয়েছে জানিস। উনি তো অভিমান করে প্রথম প্রথম কারোর সাথে কথাই বলেনি, শুধু অফিস যেত আর বাড়ি ফিরে আসতো। উনিও অনেকটা আঘাত পেয়েছে তুই এইভাবে চলে যাওয়াতে। তারপর আবার বাড়ির কারোর সাথে যোগাযোগও রাখিসনি। আমার কোথাও কি তোর মনে পড়েনি কথাটা? ফারজানা বেগম অভিমান স্বরে বললেন। তিহান ফারহানা বেগমের কোল থেকে মাথা উঠিয়ে মাকে জড়িয়ে ধরে বলে, আম্মু আমিও তোমাদের ছাড়া ভালো ছিলাম যে তা না। 10টা বছর অনেক কষ্টে কেটেছে আমার।
এই 10টা বছরে আমি ভালো করে 10 দিনও ঘুমাইনি শান্তিতে। আচ্ছা বাবা, তুই কি আবার চলে যাবি আমাদের ছেড়ে? হ্যাঁ আম্মু। হ্রস্ব উকার, তবে আমি আবার ফিরে আসব। কারণ আমার যে অনেক কাজ বাকি। আমার কারণে যা যা ক্ষতি হয়েছে আর যতটা মন ভেঙেছে সবগুলো যে জোরে দেওয়া বাকি। তবে দেশে ফিরে আমি আমার সবচেয়ে বড় কাজটা আগে করব। আর আম্মু, তুমি বলেছ না কেন চলে গিয়েছিলাম? আমি যে তখন সবে এসএসসি দিয়েছি। আর ছোট রর সাথে বেকার, তারই মাঝে হঠাৎ করে কেয়ার সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছিল সবাই। আমার থেকে বা কেয়ার থেকে একবার ও জানতে চাওনি আমরা প্রস্তুত ছিলাম হ্রস্বই কার না বা রাজি কি না এই বিয়েতে। কেয়া কিছু না বললেও আমি এটা সহ্য করতে না পেরে ওই দিন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলাম। তবে আম্মু আমাকে একটু সময় দাও, সামনে ক্ষতির পূরণ দিব যাকে বলে সমাধান। শুধু আমার জন্য দোয়া করো, যেন আমি আমার কাজ শেষ করে ভালোমতে ফিরে আসতে পারি। ফারজানা বেগম ভেজা চোখ নিয়ে ছেলের কপালে চুমু খেয়ে বলে, তোর উপর বাবা আমার সবসময় দোয়া আছে, আর ভবিষ্যতেও থাকবে। তিহান মাকে জড়িয়ে ধরে মায়ের চোখ জুড়ো মুছে দিয়ে বলে, আম্মু অনেক রাত হয়েছে, তুমি ঘুমাতে যাও, নয়তো শরীর খারাপ করবে। তুমি এমনিতেও প্রেসারের রোগী, যাও ঘুমাও আর একদম টেনশন করবে না। একটু আস্থা রাখো তোমার ছেলের উপর। খান বাড়ির আঙিনায় ভোরের মিষ্টি আলো ওকার ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। চারদিক জেগে উঠছে নতুন দিনের আশায়। পাশের বাগানটা যেন আপন ছন্দে জেগে উঠেছে, রঙিন প্রজাপতির নৃত্য, গোলাপ গাদার সুবাসে ভেসে আসা সকালের শুভেচ্ছা। বাগানের একদম ওপরে জানালা বিশিষ্ট যে কক্ষটি, সেটি কেয়ার আপন ঠিকানা। গোলাপ ফুলে তার অদ্ভুত এক টান, তাই বাগানের কাছের রুমটি নিজের করে নিয়েছিল সে। জানালার ওপাশে চোখ মেলে প্রতিদিন সে দেখে প্রকৃতির নীরব ভালোবাসা। মূলত কেয়ার প্রকৃতি খুব ভালো আকার সে, তাই তো সে গ্রাম ত্যাগ করতে রাজি হয়নি। কমা 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 ততক্ষণে খান পরিবারের সকলে সকালবেলার নাস্তার প্রস্তুতিতে ব্যস্ত। ঘরের আনাচে কানাচে ভেসে বেড়াচ্ছে সেমাইয়ের সুগন্ধ, আর প্রিয়জনদের কোলাহলে সকালটা হয়ে উঠছে আরো প্রাণবন্ত। নাস্তা শেষ করে তিহান নিজের রুমের উদ্দেশ্য উপরে চলে যায়। মূলত কেয়াকে নিয়ে বের হবে বলে রেডি হচ্ছে উপরে। তবে কেয়া আপন মনে এখনো খেয়ে যাচ্ছে। তার কোনো খবরই নেই আজকে তিহান ভাই তাকে ঘুরতে নিয়ে বের হবে। নীল একটা শার্ট আর সাদা প্যান্ট পরে তিহান ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ঘড়িটা হাতে পরে নেয়। তারপর আপন মনে গায়ে পারফিউম দিয়ে রুম থেকে বেরিয়ে আসে কেয়াকে ডাকার উদ্দেশ্য। কেয়াও এতক্ষণে খাওয়া শেষ করে রুমের উদ্দেশ্য পাবারায়। তিহান কেয়াকে অনেকক্ষণ ডাকার পরও কোনো সারা শব্দ নেই। এই মেয়েটা যে এত ঢিলা কেন বুঝি না, কাল রাতে বলে রেখেছি তাও কোনো খোঁজখবর নেই বলে কেয়ার রুমের উদ্দেশ্য চলে যায় তিহান। কি রে, এখনো রেডি হসনি? কেয়া ড্রেসিং টেবিলের সামনে বসে রেডি হয়ে নিচ্ছিল, তিহান ডাকায় পিছন ফিরে তাকায়। কেয়াও নীল রঙের একটা থ্রি পিস পরেছে। তিহান যে 35টা থ্রি পিস কিনে দিয়েছিল ওখান থেকে কেয়া নীল রঙের একটা থ্রি পিস পরে নেয়। তিহানের শার্টের সাথে একদম পারফেক্ট ম্যাচিং। হ্যাঁ তিহান ভাই, আমি রেডি। তুই এত ঢিলা কেন? কাল রাতেই বলে রেখেছি রেডি হয়ে থাকতে। কখন থেকে ডাকছি তোকে? কথাটা বলেই তিহান কেয়ার উপর পড়ুক করে। তিহান কেয়ার গায়ে নীল রঙের থ্রি পিসটা দেখে একটা মৃদু হাসি দেয়। একদম পারফেক্ট মানিয়েছে কেয়াকে। এই রূপতী নারী যেই রঙের থ্রি পিসই পরে সব রঙই থাকে ফুটে ওঠে। এতক্ষণ তিহান কথার জন্য কেয়ার পানে ভালে রে নজর করে নি, তবে এখন নজর করেই তিহান একদম ফিদা হয়ে যায়, মনে মনে বলে হায় মাশাল্লাহ। তবে কেয়াকে বুঝতে দেয়নি তিহান, তাই ফোনের পানে তাকিয়ে বলে তাড়াতাড়ি নিচে আয়, গাড়িতে উঠতে হবে। কেয়াকে গাড়িতে বসিয়ে তিহান একটু দূরে গিয়ে একটা কল করে আবার গাড়িতে এসে বসে। গাড়িতে বসে তিহান ফোনে 1 মিনিট কি যেন একটা করে আবার কেয়ার পানে তাকায়। কেয়াকে চুপচাপ বসে থাকতে দেখে তিহান একটা মুচকি হাসি দিয়ে বলে, কি রে চুপচাপ আছিস রে? কেয়া এতক্ষণে ধ্যান ভেঙে বাস্তবতায় ফিরে এসে বলে, বলছি চুপচাপ আছিস রে। না কিছু না তিহান ভাই। তিহান কেয়ার দিকে একটা কুক এগিয়ে দিয়ে বলে, কেমে যাচ্ছিস কেন? নে ধর এটা। লাগবে না তিহান ভাই, আমি ঠিক আছি। ওহু ঠিক আছে বললে চলবে না, ধর এটা। আর তুই যে কতটা ঠিক আছিস আমি তোকে দেখে সেটা বুঝতে পারছি। বাদরামি করবি না আমার সাথে, ধরতে বলছি এটা। তারপর কেয়া কাপা কাপা হাত বাড়িয়ে তিহান থেকে হ্রস্ব উকার কথা হাতে নেয়। তবে এখনো কেয়া চুপচাপ দেখে তিহান কেয়ার উদ্দেশ্য বলে, ঠিক আছে কিছু না বলি, সেটা এইবার একটু খেয়ে নে। কেয়া তিহানের জোড়াজুড়িতে একটু খেয়ে একটু নড়েচড়ে বসে, এইবার একটু রিল্যাক্স হও, আমরা হ্রস্ব উকার ক্ষণের মধ্যেই পৌঁছে যাব। কেয়া কিছু না বলে হালকা মাথা নাড়ে। কি রে, এখন ভালো লাগছে তোর? হ্যাঁ। ঠিক আছে, এইবার তাহলে যাওয়া যাক। তিহান গাড়ি স্টিয়ারিং দেয়। কিছুক্ষণের মাঝে ঢাকায় একটা পার্কের কাছে এসে গাড়িটা পার্কিং করে তিহান কেয়াকে নিয়ে নামে।
কেয়া গাড়ি থেকে বেরিয়ে চারপাশে তাকিয়ে বলে, এটা কোথায় তিহান ভাই? এই প্রশ্নটা করার কারণ হলো কেয়া ঢাকায় বড় হলেও সে ঢাকার কোনে জায়গায় ভালো কর আর চিনে না, কারণ মেয়েদের একা বের হতে দেয় না খান বাড়ির লোকেরা। আর কেয়াও তেমন বের হতে পারত না, শুধু বাড়ির গাড়ি কলেজে নিয়ে আসতো আর দিয়ে যেত। কেয়া তার স্কুল ব্যতীত অন্য কোনো জায়গার ব্যাপারে কোনো ধারণা নেই। তবে তার বান্ধবী রাইসা অনেক জায়গায় ভালো করে চিনলেও কি আজিজুল খান মেয়েকে যেমন ভালোবাসে তেমন শাসনও করে। তবে কলেজ যাওয়ার সময় মেয়েকে বলতো সোজা কলেজ যাবে আর বাসায় আসবি। কেয়াও কখনো বাবার কথায় অবাধ্য হন। হ্রস্বইকার কেয়া বাবার বাধ্য শান্ত সৃষ্ট মেয়ে। তবে রাগ যে নেই তা নয়, রাগ উঠলে একদম রুমে দরজা বন্ধ করে বসে থাকে, সেদিন আর কারোর সাথে কথাই বলবে না। কমা কেয়ার এমন প্রশ্ন শুনে তিহান ভ্রুকুচকে তাকিয়ে একটা হাসি দেয়। কেয়া তারপর বলে, এটা একটা পার্ক, আজ তোকে নিয়ে এখানে ঘুরবো। কেয়া তিহানের হাতে থাকা মুঠোফোনের দিকে তাকিয়ে বলে, কিন্তু তিহান ভাই আপনার তো বারবার কল আসছে, আপনার তো অফিসের অনেক কাজ, আমার জন্য সময় নষ্ট হবে না। তিহান ফোনটা সুইচ অফ করে বলে, সেটা তোকে ভাবতে হবে না, তুই শুধু আমার সাথে এনজয় আজকের দিনটা, সব জায়গা আজ তোকে আমি ঘুরে দেখাবো। কেয়া চারিদিকে তাকাচ্ছে আর লজ্জায় লাল হয়ে যাচ্ছে। ছেলে মেয়েরা পার্কে একেও পরের সাথে রোমান্টিক মুহূর্ত কাটাচ্ছে, কাছাকাছি বসে কোথাও বলছে, তিহান ভাই চলুন না অন্য কোথাও যায়। তিহান কেয়ার পানে তাকিয়ে একটা হাসি দিয়ে বলে, ম্যাডাম আপনাকে এত দিকে তাকাতে বলি নাই, আমার সাথে চলুন সমন। আর আমরাও এখানে থাকছি না, আর একটু সামনে যাব, ওখানের জায়গাটা নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। তুই না প্রকৃতি খুব ভালোবাসিস? কেয়া হালকা মাথা নাড়ে। চল তাহলে সামনে। তিহান কেয়াকে সঙ্গে নিয়ে পার্কের একটু সামনে এগিয়ে আসে। জায়গাটা পার্কের একান্ত নিরিবিলি প্রান্তে, যেখানে মানুষের কোলাহল পৌঁছায় না। চারদিক জুড়ে ছড়িয়ে আছে নিঃসঙ্গতা আর প্রকৃতির নিঃশব্দ আহ্বান। গাছের ফাঁক দিয়ে রোদ ঝিকিমিকি করে পড়ছে সবুজ ঘাসের গায়ে। দূরের জলাশয়ে হালকা বাতাসে ঢেউ খেলে যায়। পাখিরা মাঝে মাঝে সুর তুলছে নীরবতায়। এমন নিস্তব্ধ, শান্ত আর আকর্ষণীয় পরিবেশ যেন মনের গভীরে ছুঁয়ে যায়। তাদের দুজনকেও কিছুটা থমকে দেয় এই অনির্বচনীয় সৌন্দর্য। তারই মাঝে তিহান বলে, চল আরেকটু সামনে যাওয়া যাক। না তিহান ভাই, এখানে ঠিক আছে। তিহান কেয়ার পানে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে, শুধু এখানেই? তবে আমার যে ইচ্ছে হয় তোকে নিয়ে দূরে কোথাও প্রকৃতির সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে, যেখানে থাকবে শুধু তুই আর আমি। চল কেয়া। ভিতু কেয়া ভয় নিয়ে, না তিহান ভাই আর কোথাও যাব না আমরা বলেই চারিদিকটায় চোখ বুলিয়ে নেয়। তিহান শব্দ করে হেসে বলে, আরে ভিতু, তোকে ছোট আব্বু কোথাও বের হতে না দিয়ে পুরাই ভিতু বানিয়ে ফেলছে। তবে আমি আমার জিনিস আবার সাহসী বানিয়ে ফেলবো, কারণ এমন ভীতু জিনিস আমার তেমন পছন্দ না। তবে তোকে কিন্তু ভীতু তেজেই লাগে। কেয়া একটু শরম পেয়ে যায়। তিহান ভাই তাকে ভীতু ভাবছে। কেয়া আমতা আমতা করে বলে, আমি মোটেও ভীতু না তিহান ভাই। তাহলে তুই কি? আমি সাহসী। তিহান আবারও হেসে ফেলে। তুই সাহসী? তোর জায়গায় অন্য মেয়ে থাকলে এতক্ষণে পুরো ঢাকা শহর ঘুরিয়ে ফেলার আবদার করত। যাই হোক, এমন জিনিস আমার বেশি পছন্দ। তারপর তিহান মনে মনে বলে, এই না হলে আমার জান, আমার লাইফের 26 বছরের পূর্ণতা সার্থক হবে যদি একবার তোকে আমার করে নিতে পারি। তুই পৃথিবীতে আসার পর থেকে তোর ওই মায়াবী মুখখানি থেকে এখনের কেয়াকেও আমি অনেকটা ভালোবাসি, যা তোকে বলে বোঝাতে পারবো না। তোর মাঝে কি এমন আছে যার কারণে আমি বিদেশ গিয়েও শান্তিতে একটা রাতও ঘুমোতে পারিনি? কি আছে তোর মাঝে যা মাকে তোর কাছে আসতে বারবার আকর্ষণ করে? আমি যে এক মুহূর্তের জন্য তোকে পর ভাবতে পারি না। তুই আমার প্রতিটা নিঃশ্বাসে বেঁধে গেছিস। মৃত্যু ছাড়া আমাদের কেউ আলাদা করতে পারবে না মায়াপুরী। তিহান ভাই বলে, কেয়া তো হ্রস্বই কারহানের হাতে হালকা ঝাঁকতেই তিহানের ধ্যান ভাঙে। অনেকক্ষণ তো হলো আমরা আসলাম, চলুন না আমরা বাড়ি ফিরে যাই। এখনই চলে যাবে, আরেকটু থাকি না? ভালোই তো লাগছে বলেই তিহান কেয়াকে জিজ্ঞেস করে, কেন, তোর কি ভালো লাগেনি? হ্যাঁ, তবে সবাই আবার চিন্তা করবে না তো তিহান ভাই? তিহান কেয়ার মাথায় হালকা গাঁটটা মেরে বলে, আরে গাথি একটা, বাসায় বলে এসেছি তাও তোর এত টেনশন? আর শোন, টেনশন করলে করছে, তুই আমার সাথে আছিস আর আমি যতক্ষণ না বলবো এখানেই থাকবি আমার সাথে। চল ওই দিকটায়। তারপর একটু সামনে হেঁটে যেতেই একজন লোক এসে বলে, পার্কে আপনারা কি করছেন? লোকটির গায়ে পুলিশের পোশাক। কেয়া ভয়ে পেয়ে যায় লোকটিকে দেখে। তিহান পকেট থেকে ফোনটা বের করে ফোনের দিকে তাকিয়ে লোকটির উদ্দেশ্য বলে, কেন, মানুষ যা করে তাই করছি। আপনারা এখানে কি করছেন? দেখতেই তো পারছেন কি করছি। তা আপনারা কি বিবাহিত না এমনি লাইন মারতে এসেছেন? আপনি যা ভাববেন সেটাই। তাহলে কিন্তু আপনাদের থানায় যেতে হবে আমার সাথে।
তিহান ফোনটা পকেট রেখে বলে, আচ্ছা এখন কি আপনাদের জন্য লোকেরা বউয়ের সাথেও ঠিকমতো প্রেম করতে পারবে না? না তা না, আমি বলতে চাইছি আপনারা বিবাহিত নাকি নাকি অবিবাহিত। দেখতেই তো পারছেন হাত ধরে আছি, আর আমাদের গেটআপ দেখে কি মনে হয় না আমরা হাসব্যান্ড ওয়াইফাই? লোকটি ভালো করে একবার পুরো করে নেয় তিহান আর কে ম্যাচিং করা কাপড় পরেছে, আবার গাড়িওসা। সে প্রেম করলে তো এমনি আসতো, হয়তো এরা হাসব্যান্ড ওয়াইফাই। তারপর লোকটিকে আর উদ্দেশ্য বলে, ম্যাডাম আপনারা কি বিবাহিত? কেয়া ভয় ভয় চোখ নিয়ে একবার তিহানের পানে তাকায়, কি বলবে সে বুঝতে পারছে না। আর যদি সত্যি বলে তা লে তো থানায় নিয়ে যাবে। এইসব ঝামেলা কেয়ার একদম ভালো লাগে না, এই জন্যই ভয় কেয়া কোথা বেরো হয় না। কি হলো ম্যাডাম, আপনারা কি বিবাহিত? কেয়া তিহানের পানে এক পলক তাকিয়ে নিচু কণ্ঠে মাথা নাড়ে। ওহ সরি ম্যাডাম, আমাদের ভুল হয়ে গিয়েছে, আপনাদের অনেক টাইম নষ্ট করলাম, আপনারা এখন যেতে পারেন। তারপর তিহান লোকটির উদ্দেশ্য বলে, তা অফিসার ভবিষ্যতে ভালো করে বুঝে শুনে তারপর কাউকে জেরা করতে আসবেন। শুনলেন তো আমার বউ কি বলেছে? কথাটা শুনে কেয়া বেসুম খেয়ে কাশতে শুরু করে। তিহান কেয়ার উদ্দেশ্য বলে, আরে বউ কি হয়েছে তোমার? শরীর ঠিক আছে তো? কেয়া আমতা আমতা করে বলে, হক হ্যাঁ তিহান ভাগ। কথাটা বলার আগেই কেয়া জিভে কামড় দিয়ে হক আকার ত দিয়ে নিজের মুখে চেপে ধরে। আর একটু হলেই মুখ দিয়ে তিহান ভাই শব্দটা বেরিয়ে যাচ্ছিল। তিহান মনে মনে বলে, এরে কাম সারছে এই পাগল, যদি সব ফাঁস করে দেয় তাহলে সব শেষে মৃত একটা ভীতু মায়া। আল্লাহ এই মায়ার কবে একটু বুদ্ধিশুদ্ধি হবে আর আমাকে উদ্ধার করবে। তারপর কেয়া বলে, না মানে হ্যাঁ। তিহান বলে, না মানে হ্যাঁ কি? তারপর তিহান পুলিশের পানে তাকিয়ে বলে, অফিসার আপনার পাল্লায় পরে দেখছেন আমার সাদাসিধা বউটাও পাগল হয়ে যাচ্ছে। আপনি এইবার আসুন দয়া করে। সরি স্যার, আমার ভুল হয়ে গিয়েছে, আপনারা আসতে পারেন। কমা কমা কমা, দেখলি তো গাজী, এখনই তোর জন্য ধরা পড়ে যাচ্ছিলাম। তুই বদলি কি থাকবি? আল্লাহ যে কবে তোকে বুদ্ধিশুদ্ধি দ হ্রস্বই কাটবে আল্লাহই জানে, আর তোকে নিয়ে আমার কপালে যে কি আছে আল্লাহই ভালো জানে, বলে তিহান কপালে হাত দেয়। আসলে তিহান ভাই, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আপনি তো ভয় পাবেন, কে জানে সামনে আমার কপালে আর কি কি আছে। বিয়োগ আকার পরেও মনে হয় এই বউ নিয়ে বের হলেও খট খাইতে হবে আমার। কিছু বললেন তিহান ভাই? না, তবে থানায় গেলেও সমস্যা নাই, এটা আজাদুল খান তিহানের বাহাতের খৈল। ওইসব ঘুষখোরদের লাখ দুয়েক ছুঁড়ে মারলেই হয়ে যাবে। তব এ কারখান বাড়ির একটা মানসম্মান আছে। কেয়া বিড়বিড় করে বলে, এহ মানসম্মান নিয়ে কথা বলে কই আছিল আপনার মানসম্মান আজ থেকে 10 বছর আগে? বাড়ি ভরতি মেহমান রেখে আপনি বিদেশ চলে গিয়েছিলেন, শয়তান বেটা একটা। বড় আম্মু কত হসন্ত পেয়েছে, অসুস্থ হয়ে পড়েছিল। আর বাকিদের কথা তো নাই বললাম। কিছু বললি তুই? না তিহান ভাই, প্লিজ তিহান ভাই, বাড়ি চলুন, আমার এখানে ভালো লাগছে না। ঘুম যাব, তবে একটু কিছু খেয়ে নেওয়া যাক। চল, সামনের একটা কফি শপ দেখা যাচ্ছে, কফি খাওয়া যাক। না না তিহান ভাই, আমি আর কোথাও যাব না। কেন যাবি না? কেয়া মনে মনে বলে, একবার ধরা খেয়ে আমাকে বউ বানিয়ে দিল, আরেকবার ধরা খেয়ে আমাকে না ওনার বাচ্চার মা বানিয়ে দেয়। শয়তান বেডার মতলব ভালো না, তার থেকে ভালো বাড়ি ফিরে যায়। তিহান কেয়ার হাত দুটো মুঠোবন্দি করে কেয়াকে নিয়ে একটা কফি শপে ঢুকে।